বুঝছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। লাস্ট ক্লাসে আমরা ফ্ল্যাট প্লেটের পাঞ্চিং শেয়ার ফেইলুর সম্পর্কে বলছিলাম। পাঞ্চিং শেয়ার ফেইলুরের রিজন তোমার কলামের যে ডাইমেনশন এবং যে রিঅ্যাক্টিং ফোর্স সেই তুলনায় এবং কনসেন্ট্রেটেড ফোর্সটা অনেক কম। স্ল্যাবের ফোর্সটা হলো ডিস্ট্রিবিউটেড, আর থিকনেসটা থাকবে যে কলামটা স্ল্যাবটাকে ছিদ্র করে বেরিয়ে যেতে চাইবে, পাঞ্চ করে বেরিয়ে যেতে চাইবে। তাহলে এই টেন্ডেন্সিটার কারণে এখানে পসিবিলিটি থাকে। এবং এখানে যে রিলেটিভ মুভমেন্টটা হয়, এরপরে তোমাদের একটা ছবিও দেখিয়েছিলাম আমি। সরি ফর দ্য ইন্টারাপশন। তাহলে এখানে যখন তোমার পাঞ্চিং শেয়ার ফেলিউর হবে তাহলে কি হয়েছে, সেটা হলো কলামটা স্ল্যাবের একটা সার্টেন পর্শন এট এ সার্টেন অ্যাঙ্গেল, এই পর্শনটা সহ এখান থেকে সেপারেটেড এই যে সার্টেন অ্যাঙ্গেল মেইনটেইন করার যে তোমার টেন্ডেন্সিটা, এটা তোমরা কিছুটা জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়েছো। ফাই নামে একটা অ্যাঙ্গেল আছে, যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলের কারণেই মোস্টলি এই ফেনোমেনাটা এখানে অবজার্ভ করা যায়। তাহলে এখানে একটা পিক্টোরিয়াল ভিউ গত ক্লাসে তোমাদেরকে দেখাবে যে রিলেটিভ মুভমেন্টটা হচ্ছে, কলামটা কলামের জায়গায় থেকে যাচ্ছে আর স্ল্যাবটা এখানে ওর সাথে সেপারেটেড হয়ে নিচে মাঝখানে দেখানো হয়েছে। The slab is standing at its own place, but the
column is standing at its own place, but the slab is falling down. তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কলামটা এখানে দাঁড়িয়ে আছে আর এই সাথে যে স্ল্যাবটা ছিল অরিজিনালি ওয়াজ এট দ্যাট লেভেল, তাহলে এটা এখান থেকে, এবং এটাকে যদি আমরা আরেকটু কোন বিল্ডিং এর এটা সেটা যদি দেখি, তাহলে মূলত এই স্ট্রাকচার, এটা একটা পার্কিং স্ট্রাকচার ছিল, যে এই স্ল্যাবের একটা পোরশন এখানে সবগুলো পয়েন্টেই, ওভারঅল অনেকগুলো পয়েন্টেই পাঞ্চিং শেয়ার ফেইলিউর হয়েছে এবং এখানে স্ল্যাবটা। আর এখান থেকে আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবা, সেটা হলো যে স্ল্যাবটা এটা পড়ে যাওয়ার পরে এর ভিতরে কিন্তু আর কোনো এখানে যদি কোনো মানুষজন থাকে তা হয়ে যাবে, অর্থাৎ নিচে একটা ফ্লোর আর উপর থেকে হাইড করার মতো বা এসকেপ পাওয়ার মতো নিচে আরেকটা পোরশন আছে যেটা পুরোপুরি স্ল্যাব তোমার পেনিট্রেট করে যাচ্ছে, সেই জায়গাটাতে কলামের সেকশনটাকে এনলার্জ করে দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় কলাম ক্যাপিটাল। তাহলে কলামটার যে অরিজিনাল ডাইমেনশন, সেই ডাইমেনশন থেকে এটাকে ফ্লেয়ার করে তোমার ডাইমেনশনটাকে ইনক্রিজ করে দেওয়া হয়েছে। তার মানে হলো কি, এখন আমাদের যে পেনিট্রেটিং এর যে পেনিট্রেশনের যে টেন্ডেন্সিটা ছিল সেটা আমরা বাড়িয়েছি, আবার কলামে আমরা ডাইমেনশনটাও এনলার্জ করে দিয়েছি। তাহলে এই ধরনের ফ্ল্যাট প্লেটের সাথে ফ্ল্যাট স্ল্যাবের যে ডিফারেন্স, সেটা তোমাদের সাথে এর আগেও ডিসকাশন করেছি মেবি 3-1 এ। ফ্ল্যাট প্লেটে তোমার ড্রপ প্যানেলটা থাকবে না, ফ্ল্যাট প্লেটে ড্রপ প্যানেলটা থাকবে না, কলাম ক্যাপিটাল থাকতে পারে, বাট ফ্ল্যাট স্ল্যাবে ডেফিনেটলি তোমার ড্রপ প্যানেল ইজ অনলি ডিফারেন্স বিটুইন ফ্ল্যাট প্লেট এন্ড ফ্ল্যাট স্ল্যাব। তাহলে ফ্ল্যাট স্ল্যাব যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ফ্ল্যাট প্লেটের থেকে লঙ্গার স্প্যান এখানে প্রোভাইড করা যাবে, হেভিয়ার লোড এখানে তোমার দেয়া যাবে, এবং এখানে ফ্ল্যাট প্লেটের তুলনায় ফ্ল্যাট প্লেটে যেটা তোমার ছিল একদমই সলিড একটা প্লেট, থ্রু আউট ইউনিফর্ম সেকশন চলে গিয়েছে, বাট ফ্ল্যাট প্লেটের ক্ষেত্রে, আর স্ল্যাবের ক্ষেত্রে আবার তোমার স্ল্যাবের জাংশনের কাছে এসে এর থিকনেসটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, কাজে ফর্মওয়ার্কটা কিছুটা তোমার এক্সপেন্সিভ এবং কিছুটা ডিফিকাল্ট হতে পারে, বাট অন্যান্য কিছু কম্পেয়ার করা হয় তাহলে দেখা যাবে যে ফাইনালি ফ্ল্যাট স্ল্যাবটা তোমার ফ্ল্যাট প্লেটের থেকে ইকোনমিক হওয়ার পসিবিলিটি রয়েছে। আমরা যেহেতু গত ক্লাসে তোমাদের একটা ভিডিও দেখিয়েছি যে আমরা যদি বিমকে অ্যাভয়েড করতে পারি, তাহলে বিমকে অ্যাভয়েড করলে আমার ট্রু যে ক্লিয়ার হাইট, এই হাইটটা তুমি ইউজেবল যেটা হাইট, সেই ইউজেবল হাইটটা তুমি রিডিউস করে নিয়ে আসতে পারতেছো, রিডিউস করে নিয়ে আসতে ফ্র্যাকচার
ওয়্যার হাউস, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, এগুলোর জন্য সিমিলার স্ট্রাকচার, এগুলোর জন্য ফ্ল্যাট স্ল্যাব তোমার সুইটেবল হতে পারে। তবে তোমরা জানো যে তোমাদের বয়স তখন আরো কম ছিল, আমাদের দেশে রানা প্লাজার একটা খুব দুঃখজনক ঘটনা ঘটে। সেখানে অনেক ওয়ার্কশনে থাকা অবস্থাতেই বিল্ডিংটা ধসে পড়ে এবং সেখানে একটা ম্যাসিভ তোমার প্রাণহানির ঘটনা ঘটে বাংলাদেশে। তো সেখানে সেটা তোমার ফ্ল্যাট প্লেট বা ফ্ল্যাট স্ল্যাব ছিল না, ওইটা ছিল ফ্রেম স্ট্রাকচার ছিল। বাট সেটারই তোমার কিছুদিন আগে আর একটা আরএমজি রেডিমেড একটা গার্মেন্টস এর সেখানে ফ্ল্যাট প্লেট স্ট্রাকচার ছিল। সেই ফ্ল্যাট প্লেট স্ট্রাকচারটার এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না, কলাপস করে এবং সেখানেও কিন্তু হিস্টোরিক্যাল ড্যামেজ হয় এবং ওখানেও অনেকগুলো প্রাণহানির ঘটনা ঘটে। বাংলাদেশ গভর্নমেন্ট অনেকটা অ্যালার্ট হয়েছে, যদি তোমরা মনে করতে পারো বা এখনো অনেকে ভিডিওতেও তোমরা দেখতে পাবে যে পরিমাণ মানুষজন ওই বিল্ডিংটাতে ছিল, তো তার 300কে রেস্কিউ করা সম্ভব হয়েছিল এবং সেই রেস্কিউ অপারেশনটাও বেশ লম্বা সময় ধরে ওখানে চলেছিল। এখানে দুটা ঘটনার ভিতরে যে ডিফারেন্স সেটি যদি তোমাদেরকে বলি তাহলে আবার এই ছবিটাতে আসতে হবে। সেটা হলো যে একটা ফ্রেম স্ট্রাকচারে যেখানে বিম থাকবে, তো সেই স্ট্রাকচারটা যদি এই যে যদি এটা ট্রু এক্সাম্পল হচ্ছে না, তারপরে তোমাদের বোঝার জন্য আমি বলছি। এখানে যে ছবিটা দেখিয়েছি এই ছবিটার জাস্ট এই লেফট কর্নারটা খেয়াল করো। এই লেফট কর্নার, তো যখন তোমার এখানে একটা ওই বিম থাকবে, যদি এটা ফ্রেম স্ট্রাকচার হয় তার সেই স্ল্যাবটা যদি ফেল করে তাহলে ওই বিমের যে পোরশনগুলো ওই ভিসিনিটি একটা ট্রায়াঙ্গুলেশন ফরমেশন হবে। তো যেই জায়গাটাতে কিছু মানুষ ওখানে তোমার যদি যারা ওই বিমের নিচে হয়তো আশ্রয় নিয়েছিল বা ওই পাতটাতে যদি থেকে থাকে তো তারা কিন্তু ইনস্ট্যান্টলি ওখানে মারা যাবে না, একটা সার্টেন টাইম পর্যন্ত বেঁচে থাকবে। এবং এটা তোমরা যদি একটু ইনভেস্টিগেট করো, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং মাইন্ড নিয়ে স্টাডি করো, তাহলে তোমরা দেখবা যে ওই যে সুড়ঙ্গ পথটা যেটা ওই বিমের ট্রায়াঙ্গুলেশনের কারণে সৃষ্টি হয়েছিল, এই সুড়ঙ্গ পথটা দিয়ে অনেক যারা ছিলেন রেস্কিউ অপারেশনে যারা ছিলেন, তো তারা কিন্তু ওই পথটাকে ইউজ করেছে ভিতরে ঢোকার জন্য এবং ওইখান থেকেও অনেক মানুষ থেকে বাংলাদেশ গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নেয় যে ইন্ডাস্ট্রিয়াল যে বিল্ডিং গুলোতে তোমার মাস ওয়ার্কাররা কাজ করে, অনেক বেশি ওয়ার্কার কাজ করে, এই ধরনের বিল্ডিং এ ফ্ল্যাট প্লেট বা ফ্ল্যাট স্ল্যাব জাতীয় স্ট্রাকচার ইউজ করা যাবে না, স্ট্রাকচার ইউজ করতে হবে। এটা অনুমোদন হয় এবং তার পরবর্তীতে তোমার বাংলাদেশে বেশ একটা র্যাপিড, বিশেষ করে রেডিমেড গার্মেন্টস এর যে সেক্টর গুলো আছে এই সেক্টর গুলোতে অনেক রিনোভেশন ওয়ার্ক কলাপস করলেও লাইফ লসের পরিমাণটা ফ্ল্যাট প্লেট বা ফ্ল্যাট স্ল্যাবের তুলনায় কিছুটা
কম হবে। ফ্ল্যাট স্ল্যাব স্ট্রাকচারের এটা একটা মেজর ড্রব্যাকস বলতে পারো। ডিজাইনের ক্ষেত্রে তো সেটা এখানে বলা হয়েছে কবে দ্য ক্রিটিক্যাল ফ্যাক্টর ইন ডিজাইন। তো এই এবং আমরা দেখতে পারবে ডিজাইনের ক্ষেত্রে যে শিয়ারটা এখানে ট্রায়াঙ্গল ফর্মেশনটা যে হবে স্যার, এটা কি শুধু হবে? তাহলে শিয়ার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা পারি যেটা দেখতে পারি সেটা হলো যে আমরা যখন ডিজাইন করব আরো তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এই ফ্ল্যাট প্লেট বা ফ্ল্যাট স্ল্যাব স্ট্রাকচারের যেগুলো এক্সটেরিয়র কলাম, এই এক্সটেরিয়র কলামের ক্ষেত্রে শিয়ারটা পার্টিকুলারলি বেশি ক্রিটিক্যাল বা বেশি তোমার এখানে সিরিয়াস হয়। আমরা ইতিপূর্বে এক রকমের শেয়ারের কথা শিখেছি, গত ক্লাসে তোমাদেরকে শেয়ার ডিজাইন করেছিলাম বিমের। তো সেই শেয়ারটা ছিল ওয়ান ওয়ে শেয়ার, একটা লোকেশনে। ওয়ান ওয়ে শেয়ার বা বিম শেয়ার বলি। তাহলে স্ল্যাবের ক্ষেত্রে ওই বিম শেয়ারের যে ফেনোমেনা, ফ্ল্যাট প্লেট বা ফ্ল্যাট স্ল্যাবের ক্ষেত্রে বিম শেয়ারের সেই ফেনোমেনাটা এখানে থাকবে। আর কলামের যে ফেস থেকে সাপোর্টের ফেস থেকে ডি ডিসটেন্স দূরে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে অ্যাজ লাইক অ্যাজ দা এদিকে তো নেটের অবস্থা এবং সেখানে তোমার কংক্রিটের যে শিয়ার রেজিস্ট্রিং ক্যাপাসিটি সেটা একই ফর্মুলা থাকবে 2 ল্যামডা স্কয়ার রুট অফ কোন ক্লাসে অ্যাটেন্ডেন্স নেয়নি ফ্রান্সি। এই এখানে নতুন আরেক ধরনের শিয়ারের সাথে তোমরা পরিচিত হবে, সেটা হচ্ছে পাঞ্চিং শিয়ার, যেটা তোমাদেরকে দেখালাম। এই পাঞ্চিং শিয়ারটা হচ্ছে টু ওয়ে শিয়ার। বিম শিয়ারের ক্ষেত্রে কলাপস করে একটা সেকশন ভেঙে যায়, আর পাঞ্চিং শিয়ারের ক্ষেত্রে একটা এরিয়া কলাপস করে। তোমরা ছবিতে দেখলা একটু আগে যে একটা এরিয়াকে সহজে পাঞ্চ করে বেরিয়ে যায়। সো পাঞ্চিং শিয়ার এবং পাঞ্চিং শিয়ারের যে ক্রিটিক্যাল সেকশন এটা হবে কলামের ফেস থেকে d/2 ডিসটেন্স দূরে। যদি এটাতে কলাম ক্যাপিটাল থাকে d/2 ডিসটেন্স দূরে, যদি এখানে ড্রপ প্যানেল থাকে তাহলে ড্রপ প্যানেলের ফেস থেকে d/2 ডিসটেন্স দূরে। অর্থাৎ স্ল্যাবের সাথে কলামের যে জাংশন। হ্যালো, তোর এরিয়াতে কি জনতা ব্যাংকের ব্রাঞ্চ নেই? এই জাংশন শুধু কলামের সাথে জাংশন হয় তাহলে সেই জাংশন থেকে d/2 ডিসটেন্স দূরে। যদি কলাম ক্যাপিটাল হয় তাহলে কলাম ক্যাপিটাল থেকে d/2 ডিসটেন্স দূরে। যদি ড্রপ মানে কি ঢুকায় প্যানেল হয় ড্রপ প্যানেল থেকে d/2 পেরিমিটার। এবং সেই অংশ কংক্রিটকে সহ এটা পাঞ্চ করে বেরিয়ে যেতে চাবে। আর ঢুকাইতে চার্জ লাগে না তো, বাইরে করতে চার্জ লাগে। পাঞ্চিং শিয়ারের ক্ষেত্রে এটা মানে হ্যাঁ, ঢুকাইতে কেন লাগবে? তুই আমারে ক, মানুষ ঢুকাইতে কেন নিবে? 4 ল্যামডা f প্রাইম c bd। ওই তো মিতুল আবার চেষ্টা করেছি, সেটা হলো বাম পাশে, এটা হলো বিম শিয়ার, এটার সাথে তোমরা পরিচিত। তাহলে বিম শিয়ারে আমাদের সাপোর্টেড যে ডিসটেন্স দূরে ক্রিটিক্যাল শিয়ার সেকশন এটা আমাদেরকে নিতে হয়। আরে যেটা পাঞ্চিং শিয়ার বা টু ওয়ে শিয়ারের ক্ষেত্রে এটা যদি আমাদের কলাম হয়, মনে করো কলাম ক্যাপিটাল বা ড্রপ প্যানেল ডিল করছি এবং সেখানে কলাম ক্যাপিটালও নেই, তাহলে এটা হলো তোমার কলাম। তাহলে কলামের ফেস থেকে অল অ্যারাউন্ড
d/2 ডিসটেন্স দূরে, where d is the effective depth of the slab, effective depth. তাহলে d/2 ডিসটেন্স দূরে এটা হবে তোমার ক্রিটিক্যাল পেরিমিটার অফ দ্য বাউন্সিং শিয়ার। অর্থাৎ এই যে কলামটা যে একটা সার্টেন যে বেরিয়ে যাচ্ছে, এই যে সার্টেন যে কংক্রিট, এই সার্টেন কংক্রিটটার এই পাশে এক্সটেন্ডেড পার্টটা হচ্ছে d/2 ডিসটেন্স। এটা হলো তার জন্য ক্রিটিক। এটা স্ল্যাবের আমি তোমার যেহেতু এটা কন্টিনিউয়াস স্ল্যাব, আর এক পাশে সাপোর্ট পর্যন্ত দেখাইনি কাজে। এখন আসো যে স্ল্যাবের মোমেন্ট ডিস্ট্রিবিউশন। তাহলে স্ল্যাবের মোমেন্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এখানে একটু ড্র করি। মনে করো এটা হলো আমাদের স্ল্যাব। এই স্ল্যাবের উপরে WU পরিমাণ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে এই স্ল্যাবে। আর এই স্ল্যাবের এই লেন্থটা হলো L2। এই লেন্থটা হচ্ছে L2। আর স্ল্যাবের উপরে যে লোড আছে সেই লোডের ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড হলো W WU। এটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, স্মল w লিখলে ভালো হতো। এখন স্ল্যাবের উপরে WU পরিমাণ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। আমরা যেই ফেস থেকে দেখছি সেই ফেসের ক্লিয়ার স্প্যান লেন্থ হচ্ছে, এই ফেসের ক্লিয়ার স্প্যান লেন্থ হলো LN। আর এর সাথে ট্রান্সভার্স যে ডাইমেনশনটা আছে সেই ট্রান্সভার্স ডাইমেনশনটা হচ্ছে L2। ওকে, এখন স্ল্যাবটাকে তোমাদেরকে দেখালাম, থ্রি ডাইমেনশনাল ভিউ দেখালাম। এখন আমরা এই লোডটাকে ট্রান্সফার করতে চাই যে আমরা শুধু সেই ফেসটা থেকে স্ল্যাবটাকে দেখব, অর্থাৎ এই স্ল্যাবের সাইড ভিউটা দেখব শুধু LN ফেস থেকে। তাহলে LN ফেস থেকে আমরা যদি সাইড ভিউ দেখি, কি মিস করব হচ্ছে L2 যে পোরশনটা ছিল, L2 যে ডাইমেনশনটা ছিল এবং তার উপরে যে এরিয়া যে লোডটা ছিল সেই অংশ ডায়াগ্রাম হিসেবে দেখতে চাই। তাহলে সেটাকে যদি আমি লাইন ডায়াগ্রামে কনভার্ট করে নিয়ে আসলে তাহলে কি আসবে, এখানে W হলো আমাদের ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড। আমরা তখন যদি LN এর রেসপেক্টে দেখতে চাই, আমরা এইটুকু ডিস্ট্রিবিউটেড লোড এখানে দেখতে পাবো। এইটুকু কারো বুঝতে অসুবিধা আছে থাকলে হ্যান্ড রেজ করতে পারো। স্ল্যাবের লোডটাকে আমরা এখানে একটা লাইন লোডে নিয়ে আসছি বিম ফরমেশনে, যে আমরা শুধুমাত্র একটা সাইড থেকে দেখব। তাহলে ওই লোডটুকুকে আমরা করে একটা লাইন লোডে নিয়ে আসলাম। ঠিক আছে, এরপরে হ্যাঁ হ্যাঁ বলো। মানে ইউডিএলটাকে স্যার লোডটাকে আমাদের কনসিডার আনার জন্য আমরা এলএনটাকে গুণ করতাম এখানে। মানে আপনি যে টু ডাইমেনশন সাইড বরাবর ছিল L2, ওইটাকে যে আমরা কনসিডার কেন করলাম স্যার? আমরা তো এলএনটাকে কনসিডার করতে পারতাম লেংথ হিসেবে। এই পাশে
লেন্থটাকে জাস্ট একটা সাইড আমরা দেখিয়েছি। আমরা এটা দেখিয়েছি যে এলএন সাইড থেকে আমরা দেখছি। সিমিলারলি তুমি যদি বলো যে স্যার আমি L2 সাইড থেকে দেখি কোশ্চেন, তাহলে L2 সাইড থেকে দেখলেও তখন আমরা L2 সাইডের ক্ষেত্রে কি দেখবো বলো, তখন লোডটা কি হয়ে যাবে? L2 সাইড থেকে যদি দেখি, একটা লাইন লোডে যদি কোশ্চেন করেছো, সে আমাকে এটা অ্যানসার দাও। জি স্যার, L2 সাইড থেকে দেখলে L2 সাইড থেকে দেখলে এটা হচ্ছে স্যার WU ইনটু LN। এক্স্যাক্টলি তুমি বুঝতে পেরেছো। তাহলে L2 সাইড থেকে যদি আমরা দেখি, তাহলে আমাদের যেই অংশটুকু আমরা দেখতে পাচ্ছি না, LN অংশটুকু দেখতে পাচ্ছি না, তাহলে LN অংশটুকু হয়ে চলে আসবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আমাদের তো এখানে এটা তো 2s লাভ, আমাদেরকে আসলে দুই সাইড থেকেই দেখতে হবে। তুমি কোশ্চেনটা আগেই করে ফেলেছো, আমাদেরকে আসলে দুই সাইড থেকে দেখতে হবে, আমরা একটা একটা করে সাইড নিয়ে দেখছি। তাহলে এলএনটাকে ওই জন্য রেখেছি যে এলএনটা হলো জাস্ট জেনারেল ফরমেশন। আমাদের যদি আরেকটা সাইড থেকে দেখবো, তখন আমরা তখন এটাকে এলএন বলবো। তখন আমরা বলবো যে এই অংশটা হচ্ছে এল এন, এই অংশটা হচ্ছে আমরা তখন বলবো L1 বা L2 হোয়াটএভার। ঠিক আছে, তাহলে জেনারেলাইজ হয়ে গেল। সো আমাদের উপরে এখন যে লোডটা এখানে আসছে, তাহলে এই লোডটা আসলে হচ্ছে WL2 কিপ পার ফিট। বিমের উপরে যখন তোমরা লোড দেখো, বিমের উপরে যখন তোমরা লোড দেখো, শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করেছো, তখনও কিন্তু ইউনিটটা এটাই পাও, কিপ পার ফিটের লোড। কারণ এটা স্ল্যাবের লোড থেকেই কনভার্সন হয়ে এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে স্ল্যাবের লোড থেকে এখানে কনভার্সন হয়ে চলে আসছে কিপ পার ফিট। এটাকে আমরা এখন একটা বিম হিসেবে ট্রিট করছি। লোডটাকে আমরা কনভার্ট করে নিয়ে আসছি, যে আমরা বিমের সাথে বেশি পরিচিত, স্ল্যাব থেকে বিমে কনভার্ট করে নিয়ে আসছি। তাহলে ইট লুকস লাইক এ বিম, ফিক্সড সাপোর্ট, দুপাশে ফিক্স। যদি আমরা এটাকে একটা ইন্টেরিয়র প্যানেল হিসেবে চিন্তা করি, এই স্ল্যাবটাকে একটা ইন্টেরিয়র প্যানেল হিসেবে চিন্তা করি, মানে হলো যে আমার এদিকেও ফিক্স আছে, এদিকেও ফিক্স আছে, এদিকেও ফিক্স, এদিকেও ফিক্স আছে। তাহলে আমি যে সাইড থেকে দেখছি, সেই সাইডটা হলো আমার ক্লিয়ার স্প্যান, এবং এর দুই সাইড, তার মানে দুইটা সাইডই সাপোর্ট আসলে ফিক্স কন্ডিশনে আছে। সো এখন আমাদের দুইটা ফিক্স এন্ড, তাহলে মোমেন্টের আমাদের মনে হয় জানা আছে, এটা তোমরা 2-1 বা 2-2 তে এটা পড়েছো। এটা যদি W হয়, এটা যদি L হয়, তাহলে পজিটিভ মোমেন্ট হয় W, আর নেগেটিভ মোমেন্ট হয় WL²/12। ঠিক আছে, তো কাজে এই যে W মানে হলো আমাদের, W মানে হলো WL2, L মানে হলো LN, তাহলে L²/24, আর সাপোর্টে নেগেটিভ মোমেন্ট সেম থিং ডিভাইডেড বাই কোএফিশিয়েন্ট হলো 12। দেখাতে চাচ্ছি, এটা হলো একটা জিনিস দেখালাম যে স্ল্যাবের থেকে আমরা কিভাবে লাইন লোডে কনভার্ট করে নিয়ে আসবো, সেই কনসেপ্টটা দেখালাম। আরেকটা হলো যে এখানে যে পজিটিভ মোমেন্ট এবং নেগেটিভ মোমেন্ট ইন্ডিভিজুয়ালি চিন্তা করেছি, এই দুটো মোমেন্টকে যদি আমরা এদের অ্যাবসলিউট ভ্যালুর অ্যারিথমেটিক সাম করি, অ্যারিথমেটিক সাম এটা এই WL²/24 আর WL²/12, এটাকে যদি অ্যাড করি, এই যে ম্যাগনিটিউড যেটা পাবো, এই ম্যাগনিটিউডটাকে ডিনোট করা হয় m0 দিয়ে। ঠিক আছে, তাহলে এই স্ট্যাটিক মোমেন্টটা যদি তুমি এখানে অ্যাড করো, তাহলে তুমি পাবে হচ্ছে এই W, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক মোমেন্ট, টোটাল মোমেন্ট m0।
তাহলে এখান থেকেই একটা কনসেপ্ট দেখো যে এম তোমার কত পার্সেন্ট পজিটিভে আছে আর কত পার্সেন্ট নেগেটিভে আছে। থিংক অ্যাবাউট ইট। এম নটের কত পার্সেন্ট আছে পজিটিভ মোমেন্ট নেগেটিভ মোমেন্ট হিসেবে যাচ্ছে এই ক্ষেত্রে বের করা যায়? 33% পজিটিভ, রাইট, আর 67% যাচ্ছে নেগেটিভে। ঠিক আছে, দুটা মিলে হয়ে গেল 1। স্যার 20% নেগেটিভ 20% পজিটিভ হয়ে গেছে। হ্যাঁ, তো 24 আর এখানে আছে হলো 12। তাহলে কত পার্সেন্ট পজিটিভ? স্যার নিচের গুলাকে যদি স্যার লব আর হরকে যদি স্যার 2 দ্বারা গুণ করি তাহলে স্যার হচ্ছে যে 2/24 দিবে স্যার। তাহলে হচ্ছে নিচে 4 ভাগ কিছু করে 1 ভাগ থাকছে স্যার, মানে মোট 5 ভাগ হচ্ছে 1 ভাগ করে থাকে। 3 ভাগের 1 ভাগ চলে যাচ্ছে তোমার, আর 2 ভাগ চলে আসতেছে নেগেটিভে, তাই না? কি হয়েছে? ওই ডিস্ট্রিবিউশনটা নিয়ে আমরা এখানে আসি। এখানে দেখো একটা প্রথমে একটা ফ্ল্যাট প্লেট স্ট্রাকচারের প্ল্যান ভিউ হচ্ছে কলাম, এগুলো কলাম। তাহলে এটা এই বাম পাশে যে লাইনটা এটা হচ্ছে তোমার এক্সটেরিয়র সাইড, আর এটা হচ্ছে ইন্টেরিয়র প্যানেল থাকতে পারে। তাহলে এখানে টিপিক্যালটা দেখানো হয়েছে। তাহলে আমরা প্রথমে প্ল্যান থেকে এখন আসি লোডিং এ। তাহলে লোডিংটা আমরা দেখলাম যে স্ল্যাবের লোডটা স্ল্যাবের যে আমরা যদি একটা সাইড থেকে যখন দেখবো তখন ওয়ান ডাইমেনশনাল লোডে এটাকে কি করে কনভার্ট করতে হয়। ওয়ান ডাইমেনশনাল লোডে কিভাবে কনভার্ট করতে হয় সেটা আমরা লাস্ট স্লাইডে দেখলাম। তাহলে এটা হচ্ছে লোডিং এর প্যাটার্ন। এরপরে আসো আমরা ওখানে যেটা দেখেছি যে এখানের বোথ এন্ড ছিল তোমার ইন্টেরিয়র প্যানেল হিসেবে আমরা চিন্তা করেছি। তাহলে ইন্টেরিয়র প্যানেলের আমরা ওখানে যেটা দেখেছি যে 67% মোমেন্ট চলে আসে, স্ট্যাটিক মোমেন্টের 67% আসে নেগেটিভে। আর তাহলে সেটাকেই যখন তোমার এখানে জাস্ট একটু রাউন্ডিং করা হয়েছে কোএফিশিয়েন্ট গুলো দেওয়ার জন্য, সেই রাউন্ডিং করে এটাকে দেওয়া হয়েছে 65%, চলে আসতেছে নেগেটিভ 35% দিয়ে দেওয়া হয়েছে পজিটিভে। তাহলে ইন্টেরিয়র প্যানেলের জন্য যেটা সেটা আমরা গত স্লাইড থেকে লাস্ট স্লাইড থেকে দেখে আসলাম। আর সিমিলারলি এক্সটেরিয়র যেহেতু তোমার এই ফেসটা হচ্ছে এক্সটেরিয়র ফেস এবং এই ফেসটার স্টিফনেস এর ভ্যালু ইন্টেরিয়র ফেসের থেকে কম হবে, কাজে এক্সটেরিয়র ফেস কম হবে। তো এখানে ডিস্ট্রিবিউশনটা আবার ইউনিফর্ম না, এখানে ডিস্ট্রিবিউশনটা ইন্টারনাল সাপোর্ট, ইন্টেরিয়র সাপোর্টে একরকম, এক্সটেরিয়র সাপোর্ট একরকম, আর মিড স্প্যানে। তাহলে এই যে কোএফিশিয়েন্ট গুলো আমাদের একটা টেবুলার ফর্মে দেওয়া আছে, সেখান থেকে আমরা যখন ডিজাইন বা অ্যানালিসিস করব আমরা এই কোএফিশিয়েন্ট গুলো নিয়ে সেই ডিজাইন অ্যানালিসিস করি, তাহলে এই ধরনের কোএফিশিয়েন্ট ইউজ করতে হবে। ওই টেবল আছে, আমি রেফার করব। আর ইন্টেরিয়র স্প্যানে যদি করি তাহলে ইন্টেরিয়র স্প্যানটাকে আমাদের এখানে তোমাদের কাছে দেখানোটা সহজ হয়েছে যেহেতু এখানে বোথ সাইডটা সিমেট্রিক ছিল। আর এক্সটেরিয়র প্যানেলটা এটা এখানে স্টিফনেস এর ভ্যালু গুলো নিয়ে আসতে হবে, নিয়ে এসে এই কোএফিশিয়েন্ট গুলো তখন পাওয়া যাবে। এটাকে রেডিমেড অবস্থাতে এসিআই থেকে টেবুলার ফর্মে দিয়ে দেওয়া আছে।
স্ল্যাবের আমরা গত সেমিস্টারে 3-1 যে ডিজাইন করেছি ওখানে কোএফিশিয়েন্ট ইউজ করে, তো সেক্ষেত্রে এবং রেফার করেছিলাম যে 15 এডিশন বা 14 এডিশনের বইয়ে ওই ডিজাইন মেথডটা নেই, ওই ডিজাইন মেথডটা আছে হচ্ছে 11th এডিশনের বইয়ে। ছিলাম যে কোএফিশিয়েন্ট যে মেথডটা, সেই কোএফিশিয়েন্ট মেথডটা এখন আর এসিআই ফলো করছে না। আমরা যে মেথডটা ফলো করে গত ক্লাসে 2 স্ল্যাব ডিজাইন করেছিলাম, বাট সেই মেথডটা এখনো তৈরি কোডে রয়েছে এবং অনেক প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ারের কাছে ওই মেথডটা এখনো প্রিফারেবল উইথ রিজনেবল অ্যাকুরেসি। ওই মেথড দিয়ে পাওয়া যায়, যদিও কোড ওটাকে অবসলিট করে দিয়েছে, তারপরেও ওই মেথডে ডিজাইন করে যেটা পাওয়া যায় সেটা তোমার এখন যে প্রিভেইলিং যে মেথডগুলো আছে সেগুলো রেজাল্টের, এই জন্য ওই মেথডটাকে তোমাদেরকে শিখিয়েছি, এটা তোমাদের একটা অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে থাকবে। লেটেস্ট কোডে যেটা আছে 2 স্ল্যাব ডিজাইন করার জন্য দুটো মেথডের কথা বলা আছে, ফ্রেম মেথড। এই ক্ষেত্রে তোমার স্ল্যাব গুলো অবশ্যই গ্র্যাভিটেশনাল লোডের জন্য এই মেথড গুলো, অর্থাৎ এখানে স্ল্যাবের ল্যাটারাল লোড না, শুধুমাত্র যে লোড গুলো টুয়ার্ডস দ্য গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে যে লোড গুলো প্রডিউস হয় সেই লোডের জন্য একটা হচ্ছে ডাইরেক্ট ডিজাইন মেথড আর একটা হলো ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথড। তো ডাইরেক্ট ডিজাইন মেথডটা তোমার ইউজ করে হলো, তোমরা কি মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড পড়া শুরু করেছো বা করে ফেলেছো? না স্যার, এখনো স্যার পড়াইনি স্যার। আচ্ছা, তাহলে 3-2 তে তোমরা পাবে যে বিল্ডিং ফ্রেম অ্যানালিসিস এর জন্য কিছু অ্যাপ্রক্সিমেট মেথড রয়েছে, তার ভিতরে অ্যাপ্রক্সিমেটের ভিতরে যেটা প্রিফারেবল বা অ্যাপ্রক্সিমেটের ভিতরে যেটা মোর অ্যাকুরেট সেটা হলো মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। তো ডাইরেক্ট ডিজাইন মেথডে তোমার এটা একটা সিঙ্গেল সাইকেল সিসকে ফলো করে করা এবং এখানে স্ল্যাবের ফ্লেক্সারাল স্টিফনেস, স্ল্যাব এবং কলামের ফ্লেক্সারাল স্টিফনেস থাকে, অর্থাৎ বিমের কথাটা এই জন্যই আসছে যে এই মেথডটা দিয়ে ডাইরেক্ট ডিজাইন মেথড ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথড দিয়ে তোমার বিম উইথ বিম যে স্ল্যাব গুলো আছে অর্থাৎ সেগুলো ডিজাইন করা যাবে, আবার বিমলেস যে স্ল্যাব আছে সেটাও ডিজাইন করা যাবে। কিন্তু আমরা ওই গত সেমিস্টারে যে ডিজাইন মেথড করে স্ল্যাব ডিজাইন করা যাবে না ওই কোএফিশিয়েন্ট মেথড দিয়ে, ওটা দিয়ে শুধু এস সাপোর্টেড স্ল্যাব ডিজাইন করতে হবে। আর এখানে ডাইরেক্ট ডিজাইন মেথড যে বা ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথড যেটা আছে এটা দিয়ে দাও বিম যে কোনো ধরনের স্ল্যাব তুমি এটা দিয়ে ডিজাইন করতে পারবে, এই কারণে বিমের কথাগুলো চলে আসছে। সো এটা যেটা যে প্রিন্সিপালে কাজ করে সেটা হলো কলাম এগুলোর ফ্লেক্সারাল স্টিফনেস এবং এই স্ল্যাবের সাথে অর্থোগোনাল ডিরেকশনে ট্রান্সভার্স ডিরেকশনে যে স্ল্যাব রয়েছে বা বিম যদি সেইগুলো টর্শনাল স্টিফনেস, এই প্যারামিটার গুলোকে কনসিডার করে তোমার ডাইরেক্ট ডিজাইন মেথডের কোএফিশিয়েন্ট গুলো ডেভেলপ করা হয়েছে। ওই যে আমরা যে সামান্য ভেরিয়েশনটুকু দেখলাম যে 67% এর সাথে আমাদের এখানে ইয়েতে কোএফিশিয়েন্ট দেয়া আছে 65% আর আমাদের হিসেবে 33% এর জায়গায় দিয়ে দেওয়া আছে। এই যে লিটল ভেরিয়েশন গুলো এবং যেটা যে ভেরিয়েশন গুলো এক্সটেরিয়র প্যানেলের ক্ষেত্রে আরো সিগনিফিকেন্ট, যে 70% আর 26% ইন্টেরিয়র সাপোর্ট এবং এক্সটেরিয়র সাপোর্টের ক্ষেত্রে। তো সেই ভেরিয়েশন গুলো এসেছে এই ফ্লেক্সারাল স্টিফনেস এবং টর্শনাল স্টিফনেসের রেশিওর উপর থেকে। তবে এটার একটা লিমিটেশন গুলো আমরা ডিটেইল দেখব, এরপরে ডিটেইল দেখব। আচ্ছা, নেক্সট হলো তোমার ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথড। ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথডে তোমার বিল্ডিং এর একটা ফ্রেম, একটা পর্শনের ফ্রেমকে নিয়ে নেওয়া হয়,
একটা বিল্ডিং ফ্রেমের পোরশনকে নিয়ে নেওয়া হয় এবং এখানেও একটা পার্ট হিসেবে স্ল্যাবটাকে এখানে ফ্রেমের একটা পার্ট হিসেবে তোমার অ্যানালিসিস ডাইরেক্ট মেথডের যে লিমিটেশন গুলো আছে, যে যেমন ওটা আনসিমেট্রিক্যাল যদি স্প্যান লেন্থ হয়, এই যে পাশাপাশি দুটো স্প্যান লেন্থ, এই স্প্যান লেন্থ গুলোর ভিতরে রিলেশন হয়, তাহলে ডাইরেক্ট ডিজাইন মেথডটা অ্যাপ্লিকেবল হয় না, ওটা অ্যাকুরেট রেজাল্ট দেয় না। বাট ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথড, এটা তোমার সিমেট্রিক্যাল ফ্রেম বা আনসিমেট্রিক্যাল ফ্রেম যে কোনো এই মেথডটা থেকে অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায়। তো আমাদের এখানে এই কোর্সে আমি তোমাদেরকে আমাদের যেটা ডাইরেক্ট ডিজাইন মেথড রয়েছে, ডাইরেক্ট ডিজাইন মেথড দিয়ে আমি তোমাদেরকে প্রবলেম গুলো করাবো। আর ইকুইভ্যালেন্ট ফ্রেম মেথডটা হয়তো পরবর্তীতে হায়ার স্টাডিজে গেলে তোমরা এটা শিখবে। তো ডাইরেক্ট ডিজাইন মেথডের যে লিমিটেশন গুলো আছে, সেই লিমিটেশন গুলোর ভিতরে একটা লিমিটেশন হলো যে তিনটা কন্টিনিউয়াস স্প্যান থাকতে হবে একই ডিরেকশনে, আদারওয়াইজ এই মেথডটা অ্যাপ্লাই করা যাবে না। অ্যাট লিস্ট তিনটা কন্টিনিউয়াস স্প্যান থাকতে হবে। এটা একটা 2 ওয়ে স্ল্যাব হতে হবে। লঙ্গার স্প্যান এবং শর্টার স্প্যানের ভিতরে যে রেশিও সেটা 2 অথবা লেস দেন 2 হতে হবে। মানে স্প্যান পাশাপাশি যে স্প্যান লেন্থ গুলো রয়েছে, সেটারে পাশাপাশি স্প্যান লেন্থ গুলোর ভিতরে ডিফারেন্স 1/3 এর বেশি হওয়া যাবে না, লঙ্গার স্প্যানের 1/3। যদি অনেক সময় তোমার আর্কিটেকচারাল ডিজাইনকে কমপ্লাই করার জন্য কলাম গুলোকে গ্রিড লাইন থেকে কিছুটা অফসেট করা হতে পারে। একই গ্রিড লাইনের সেন্টারে সবগুলো কলাম নাও থাকতে পারে, হয়তো ওই গ্রিড লাইন থেকে কলামটাকে একটা সার্টেন ডিসটেন্সে সরিয়ে দেওয়া হলো, কারণ ওখানে কোনো রুমের ভিতরে পড়ে গেছে। তো সে আর্কিটেকচারাল ডিজাইনটাকে কমপ্লাই করার জন্য যদি কলাম তোমার ওখানে অফসেট করতে হয়, বা স্ট্রাকচারাল ডিজাইন কমপ্লাই করার জন্য অনেক সময় কলাম অফসেট, কলাম যদি এখানে অফসেট কলাম থাকে, তাহলে অফসেট কলামের ক্ষেত্রে এটা ওই স্প্যান লেন্থের 10% এর বেশি ডিসটেন্সে এটাকে অফসেট করা যাবে না বলে, যদি করা মেথডে ডিজাইন করা যাবে না। আনফ্যাক্ট লোড যে লাইভ লোড, সেটার পরিমাণ অবশ্যই আনফ্যাক্টর ডেড লোড, যদি লাইভ লোড এবং ডেড লোডের ভিতরে যে রেশিও এটা 2 এর থেকে বড় হয়ে যায়, লাইভ লোড অনেক বেশি হয়ে যায় ডেড লোডের থেকে, তাহলে এই মেথডটা অ্যাপ্লাই করা। এবং এখানে এটা আগে বলেছি, এটা দুটো ক্ষেত্রেই প্রযোজ্য। সেটা হলো যে এখানে তোমার অনলি গ্র্যাভিটেশনাল অ্যাকশনের জন্য যে ফোর্স গুলো, সেটা শুধুমাত্র সেই কনসিডারেশনে ডিজাইন গুলো করতে হবে, এবং লোডটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হতে হবে। আর আরেকটা হলো যে গুলো যেহেতু এস সাপোর্টেড স্ল্যাবের ক্ষেত্রে প্রযোজ্য, কাজে এস সাপোর্টেড স্ল্যাবের ক্ষেত্রে তোমার বিমের যে রিলেটিভ স্টিফনেস, দুটা ট্রান্সভার্স ডিরেকশনে বিমের যে রিলেটিভ স্টিফনেস, এই রিলেটিভ স্টিফনেস এর রেশিও এটা 0.2 থেকে 5 এর ভিতরে থাকতে হবে, তাহলে ডাইরেক্ট ডিজাইন গুলো রয়েছে। তো আজকে তোমাদের আরেকটা কিছু জিনিস একটু আমরা রিভাইজ করি, সেটা হলো গত সেমিস্টারে করেছিলাম 2 ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে আমরা দেখেছি যে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এর সময় এবং মোমেন্ট ক্যালকুলেশনের সময় আমরা স্ল্যাবটাকে ভাগ করে নিয়েছিলাম। তো কলাম স্ট্রিপ এবং মিডল স্ট্রিপে এটাকে ভাগ করার
ক্ষেত্রে আমরা যে প্রিন্সিপালটা সেটা হলো স্প্যান লেন্থ যদি এলবি হয়, স্প্যান লেন্থ এলবি হলে কলাম স্ট্রিপের ক্ষেত্রে চলে গিয়েছিল এলবি বাই 4 দুই পাশে বাই 2। সিমিলারলি যেই সাইডটা তোমার স্প্যান লেন্থ হচ্ছে এল এ, সেখানেও কলাম স্ট্রিপে ছিল এল এ বাই 4 এর পাশে 4 আর মিডল স্ট্রিপে ছিল এল এ বাই 2। মনে আছে তোমাদের স্ল্যাবে কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপ? না ভুল গেছে সবাই? তো ওখানে যে প্রিলিমিনারি আইডিয়া ইউজ করেছিলাম সেটা হচ্ছে যে দিকের স্প্যান লেন্থ সেই দিকে নিয়ে কাজ করেছিলাম। এটা প্রিলিমিনারি নলেজের জন্য ট্রু ডিভিশনটা হলো এরকম যে দুটাতে সাইড L1 এবং L2, এই L1 এবং L2 এর ভিতরে যেটা ছোট আমাদের এই ক্ষেত্রে আমরা দেখতে হলো ছোট, তাহলে কলাম স্ট্রিপ গুলো হবে ছোট স্প্যানের 1/4 করে সব পাশে। ঠিক আছে? তাহলে এখানে তোমার এটা ভুল লেখা হয়েছে, ঠিক করে নিচ্ছি। এইটা হলো তোমার L2 টা হলো ছোট, তাহলে সব পাশের কলাম স্ট্রিপই হবে L2 বাই 4 L2 বাই 4। আচ্ছা, তাহলে এইখানে বাকি থাকবে হচ্ছে L2 বাই 2, এটা ঠিক আছে। এই জায়গাটা ঠিক নাই, এই জায়গাটায় হয়ে যাবে হলো L2 বাই 4, L2 বাই 4 চলে গেছে, তাহলে কি থাকবে L1 minus L2 by 2. রাইট, এটা থাকবে হচ্ছে L1 L1 minus L2 by 2। তাহলে মিডল স্ট্রিপটা আমাদের এই ক্ষেত্রে মিডল স্ট্রিপটা হবে এটা L1 minus L2 by 2। So you feel the difference যে আমরা গত সেমিস্টারে যে দিকে স্প্যান সেই দিকেরই L by 4 L by 2, বাট আসলে ডিভিশনটা হচ্ছে যে যেটা শর্টার স্প্যান তার তার 1 in both sides। তাহলে L2 যেহেতু আমাদের শর্টার স্প্যান, তাহলে L2 by 4 এইটা হবে কলাম স্ট্রিপ সব ক্ষেত্রেই তোমার এটা হবে
কলাম স্ট্রিপ, এখানেও কলাম স্ট্রিপ, এটাও কলাম স্ট্রিপ L2/4, এখানেও কলাম স্ট্রিপ হলো L2/4। তাহলে কলাম স্ট্রিপ গুলো হয়ে যাওয়ার পরে এরপরে তোমার রিমেইনিং যে ইয়েটা থাকবে, লেন্থটা থাকবে, সে রিমেইনিং লেন্থ থাকছে এটা L2, কাজে L2 থেকে L2/4 বাদ দিয়ে দিলে L2/2 থাকছে। আর এইদিকে টোটাল 4 L2/4 বাদ দিয়ে দিলে তোমার থাকছে হচ্ছে L1 মাইনাস L2/2, এটা হলো এর মিডল স্ট্রিপ। আর ডান পাশের যে ফিগারটা তোমাদের দেখিয়েছি, ইন্টেরিয়র প্যানেল হয়, আমরা যেই প্যানেলটা নিয়ে কাজ করছি, এই যে কলামগুলো, এটা যদি ইন্টেরিয়র প্যানেল হয় তাহলে তো এর ডানে বামে সামনে পিছনে উপরে নিচে মানে, তাহলে কন্টিনিউ করলে আমরা যতটুকু পোরশন তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে এই যে রেড বক্সটা, এই রেড বক্সটা তোমাদের, তার মানে কি এই রেড বক্সের তুমি যদি ডান দিকে আসো তাহলে রেড বক্সের ভিতরের কলাম স্ট্রিপটা আমরা এখানে দেখিয়েছি, রেড বক্সের ভিতরে। তাহলে সিমিলারলি এই কলাম স্ট্রিপটাও তো এখানে রয়েছে, এই জায়গায় আছে। আবার এর বাম পাশে যদি এটা কন্টিনিউয়াস হয়, যদি এটা এক্সটেরিয়র প্যানেল না হয়, ইন্টেরিয়র প্যানেল হয়, তার মানে কলাম স্ট্রিপটা এখানে রয়েছে। সিমিলারলি আমরা যদি টপের দিকে যাই বা ট্রান্সভার্স ডিরেকশনে যাই, তাহলে আমরা এখানে যে কলাম স্ট্রিপটা দেখেছি, তাহলে বক্সের বাহিরেও ওই প্যানেলের কলাম স্ট্রিপটা রয়েছে, এই বক্সের বাহিরে এই প্যানেলের কলাম স্ট্রিপটা রয়েছে। তার মানে হলো যে তোমার এই কলামের দুই পাশে, যদি এটা ইন্টেরিয়র প্যানেল হয় তাহলে কলামের দুই পাশেই তোমার কলাম স্ট্রিপ থাকছে, এবং সেটার জন্য তুমি সেম ডিজাইন এখানে প্রোভাইড করতে পারো। এনটাকেই তুমি কলাম স্ট্রিপ হিসেবে বলে দিলা যে এই পাশের কলাম স্ট্রিপ এতটুকু, এই পাশের কলাম স্ট্রিপ এতটুকু, এটাকে সেপারেটলি তুমি বলতে পারো, অথবা তুমি পুরোটাই কলাম স্ট্রিপ, এখান থেকে এই পর্যন্ত এটা পুরোটাই হলো কলাম স্ট্রিপ, যেহেতু কলামের দুই পাশেই এটা রয়েছে। তো এটা দুই ভাবেই করা যায়, যে তুমি কলাম স্ট্রিপ কতটুকু মেইনটেইন করলেই হলো। যদিও বলছি যে এখানে বিমলেস, তবে কিছু কিছু ক্ষেত্রে এই স্ল্যাবের স্টিফনেস কে বাড়ানোর জন্য এর এক্সটেরিয়র যে পেজ রয়েছে সেই এক্সটেরিয়র এজ দিয়ে অনেক সময় এখানে বিম প্রোভাইড করা হয়। এই যে এক্সটেরিয়র এন্ড তোমরা একটা, আমি এখানে প্যানেল একটা দেখো যে এর যে এক্সটেরিয়র যে কলামগুলো রয়েছে সেই এক্সটেরিয়র কলামগুলোর উপরে বিম দেখানো হয়েছে ডটেড লাইন দিয়ে। বিম দেখানো আছে, এগুলোকে বলা হচ্ছে এস বিম। এস বিমের পারপাস হচ্ছে যে এর যেটা বললাম যে স্টিফনেস বাড়ানো, এর প্যানেলগুলোতে ডিফ্লেকশন কমানো। তাহলে অনেক সময় এস বিম থাকতে পারে। তাহলে এস বিম যদি থাকে, যদি ইন জেনারেল ফর্ম এই মেথডটা দিয়ে এস সাপোর্টেড স্ল্যাব যদি ডিজাইন করতে চাই, গত সেমিস্টারে আমরা যেটা করেছি, এস যে কলামগুলো ইন বিটুইন বিম রয়েছে সেটা যদি আমরা ডিজাইন করতে চাই, তাহলে এখানে একটা প্যারামিটার চলে আসবে, সেটা হচ্ছে ফ্লেক্সারাল স্টিফনেস রেশিও। তাহলে রেশিওটা হলো, এটাকে আলফা এফ দ্বারা এক্সপ্রেস করা হয়। আলফা এফ এর ফর্মুলেশন হচ্ছে ফ্লেক্সারাল স্টিফনেস অফ বিম সেকশন টু দা বিম সেকশন এবং স্ল্যাব সেকশনের ফ্লেক্সারাল স্টিফনেসের রেশিও, এই রেশিওটা এখানে ইউজ করা হয়। তাহলে এখন তোমরা একটু
চিন্তা করে বলো যে মনে করো আমরা করতে চাই প্যানেল সি, এবং প্যানেল সি একটা ইন্টেরিয়র প্যানেল, এখানে কোনো বিম নাই, এই জায়গায় বিম নাই, তাহলে আলফা এফ এর ভ্যালু কত হবে? 1 স্যার, 1 স্যার। মামুন, মামুন আছো ক্লাসে? জি স্যার। বলো, যদি আমরা প্যানেল সি ডিজাইন করতে চাই, তাহলে এই স্যার প্যানেলের এখানে কোনো বিম নাই, তাহলে আলফা এফ এর ভ্যালু কত হবে? স্যার 1 হবে। বিম নাই তো, স্যার ইনফাইনাইট হবে। বিম যদি না থাকে, 0 0 তাহলে বিম যদি না থাকে তাহলে তোমার এই ফ্লেক্সিবল তখন 0 হবে স্যার, বিম সেকশন তো 0। 0 হয়েছে। জিরো, এক্স্যাক্টলি। তা 1 বলছো কেন তোমরা? তাহলে যদি আমরা ইন্টেরিয়র প্যানেল নিয়ে কাজ করি, হ্যাঁ 0, আমরা যদি ইন্টেরিয়র একটা প্যানেল নিয়ে কাজ করি যেখানে কোনো বিম নাই, অথবা এক্সটেরিয়র প্যানেল নিয়ে কাজ করলাম কিন্তু এস বিম নাই ফর এক্সাম্পল, তাহলে বিম 0। ওকে, কারণ এই যে ফ্লেক্সিবল স্টিফনেস অফ বিম সেকশন, এটা তো আমরা পেয়ে যাচ্ছি 0। ওকে, তাহলে গুড, ভালো অ্যান্সার দিয়েছো। এখন ফ্লেক্সিবল স্টিফনেস এর জন্য ইন জেনারেল আমরা যে তোমার ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে জাস্ট মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা নোমেনক্লেচারে লিখি, তাহলে ই আই অফ বিম ডিভাইডেড বাই ই আই অফ স্ল্যাব, এটা হলো আলফা এফ এর জেনারেল ফর্মুলা। যেটা তোমাদেরকে একটু আগে জিজ্ঞেস করলাম যে যেখানে যদি এখানে বিম না থাকে, if no beams are used as in the case for the flat plate, flat plate interior panel, alpha will equal 0. For slabs with beams between columns along exterior, alpha for the S beams may not be less than or equal to 0.8. এটা একটা ক্রাইটেরিয়া যে যে বিমটা তুমি প্রোভাইড করছো সেই বিমটার স্ল্যাবটাকে স্টিফেন করা, স্টিফনেস বাড়ানো, রিফ্লেকশন কমানো। কাজেই তুমি এমন একটা বিম দিলা যেটা দিয়ে সেই পারপাস সার্ভ হলো না, এই জন্যই একটা এখানে একটা ক্রাইটেরিয়া সেট করে দেওয়া হয়েছে যে বিম যদি দিবাই বাবা তাহলে ভালো করে দাও, এখানে আলফার ভ্যালু 0.8 এর থেকে কম হওয়া যাবে না। যদি হয় তাহলে তোমার সেই পারপাসটা ফুলফিল হবে না। এক্সাম্পল প্রবলেম আমরা করব, সেটা আমরা বিগিনিংটা করি আজকে। কোশ্চেন বলো স্যার। যে দেখাইলেন সি প্যানেল, ওখানে বি প্যানেল আর এ প্যানেলে কি সেম হবে? আচ্ছা, আমি আগে ইয়েতে যাই। এই বি প্যানেলে এক পাশে এই প্যানেলে দুই সেম তো হবে না। এখানে এটা ডিটেইল তোমরা আরো জানতে পারবে। এখানে যখন ওই ফ্লেক্সারাল স্টিফনেস যখন ক্যালকুলেশন করা হবে তখন ফ্লেক্সারের সাইড নিয়ে করা হবে। তাহলে যেমন এখানে এখানে যে বি প্যানেল যেটা আছে, বি প্যানেলের ক্ষেত্রে এখানে বিম তো দেয়া আছে এক পাশে, তাহলে এতে স্টিফনেসের যে রেশিও এই প্যানেলের ক্ষেত্রে ডেফিনেটলি সেই রেশিও হবে না, যেহেতু এখানে বিম আছে দুই পাশে। জি স্যার।
হ্যাঁ এটা ডেফিনেটলি হবে না। তবে আরেকটা ফ্যাক্টর হলো খেয়াল করো যে বি প্যানেল যেটা, সেই বি প্যানেলের তিনটা সাইড হলো কন্টিনিউয়াস, আর আবার এ প্যানেলের হলো দুটা সাইড। ফাইনালি কম্পিউট করে যে তোমার কোনটার স্টিফনেস বেশি, এটা কিন্তু এট এ গ্লান্স তোমার বলা যাবে না। এটা তোমাকে ক্যালকুলেশন করে কন্টিনিউয়াস পোরশন কম, আবার স্টিফেনিং করার জন্য তুমি বিম দিয়েছো, আর বি পোরশনে ইনহেরেন্টলি তার তিনটা সাইড কন্টিনিউয়াস, কাজে ইনহেরেন্টলি সে কিন্তু। তো ফাইনালি ক্যালকুলেট করে এমনও দেখা যেতে পারে যে এ প্যানেল এবং বি প্যানেলের স্টিফনেস হয়তোবা নিয়ারলি সেম চলে আসছে, সেরকম হওয়ার পসিবিলিটি রয়েছে। এটা জি স্যার। ঠিক আছে, বুঝতে পেরেছো আরাফাত? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে একটা এক্সাম্পল প্রবলেম আমরা যাই। যে ছবিটা দেখিয়েছি এর আগে ওইটার মতোই অনেকটা। এখানে এস বিম ইউজ করা হয়েছে এবং এস বিমের যে ডাইমেনশন সেটা হলো 12 ইঞ্চ, সেটা 8 ইঞ্চ প্রজেকশন রয়েছে স্ল্যাবের নিচে। আর ইন্টেরিয়র প্যানেল গুলো এটা ফ্ল্যাট, পুরোপুরি ফ্ল্যাট প্লেট। এখানে গুলো রয়েছে সেই কলামের ডাইমেনশন হলো রেক্টেঙ্গুলার 16 ইঞ্চ বাই 12 ইঞ্চ। যদিও এখানে ছবিতে স্কয়ারের মতো দেখা যাচ্ছে, বাট কলাম গুলো রেক্টেঙ্গুলার কলাম সাইজ। আর প্যানেলের যে সাইজ গুলো, প্যানেলের ডাইমেনশনটাও রেক্টেঙ্গুলার। একটা সাইডে হলো 20 ফিট করে 5টা প্যানেল আছে, 6টা প্যানেল আছে। তো ফার্স্ট অফ অল এখানে প্যানেলের সংখ্যা যে কোনো ডিরেকশনে 3টার থেকে বেশি আছে, কাজে এখানে 3টা। সো এখানে ডাইরেক্ট ডিজাইন মেথড অ্যাপ্লাই করা যাবে। আমরা লিমিটেশনের ভিতরে দেখেছি যে 3টা প্যানেল ওখানে মিনিমাম থাকতে হবে যে কোনো ডিরেকশনে। এখানে ডাইরেক্ট ডিজাইন স্ল্যাবের উপরে সার্ভিস লাইভ লোড হিসেবে 80 পিএসএফ অ্যাসিউম করতে বলা হয়েছে, আর একটা হলো সার্ভিস ডেড লোড দিয়ে দেওয়া আছে ইনক্লুডিং স্ল্যাব ওয়েট 110 পিএসএফ। কংক্রিটের স্ট্রেংথ এবং স্টিলের ইল্ড স্ট্রেস দিয়ে দেওয়া আছে। নরমাল ওয়েট কংক্রিট ইউজ করতে বলা হয়েছে। আমরা এখানে প্যানেল 3 একটা ইন্টেরিয়র প্যানেল, এই প্যানেলটা আমরা ডিজাইন করব। তাহলে প্রথমে এটা অলরেডি তোমরা অ্যানসার প্যানেল হয় ডিম ছাড়া। তাহলে তোমার যেহেতু এটা ইন্টেরিয়র প্যানেল, বিম নেই, রেশিও হলো 0, আর বিমের স্টিফনেস 0। এলএন যখন আমরা ক্যালকুলেশন করব, এলএনটা হচ্ছে ক্লিয়ার স্প্যান লেন্থ। ক্লিয়ার স্প্যান লেন্থ ক্যালকুলেশন বড় স্প্যান, যেটা লঙ্গার স্প্যান, যদি রেক্টেঙ্গুলার হয়, স্কয়ার হলে তো দুটাই সেম, যদি রেক্টেঙ্গুলার হয় তাহলে দুটা ভিতরে যেটা লঙ্গার, তাহলে একদিকে আমাদের সেন্টার টু সেন্টার ডাইমেনশন আছে 20 ফিট, আর একদিকে সেন্টার টু সেন্টার ডাইমেনশন রয়েছে 16 ফিট। এই দুটার ভিতরে লঙ্গার হলো 20 ফিট, আর এখন সেই 20 ফিট ডাইমেনশনের ভিতরে যে ক্লিয়ার স্প্যান, এই ক্লিয়ার স্প্যান এটা আমরা বের করব। এটা হবে এলএন, লঙ্গার স্প্যানের যেটা ক্লিয়ার স্প্যান। সো 20 হলো আমাদের কলামের, ওই বরাবর কলামের উইডথ আছে 16 ইঞ্চ, তাহলে আমরা ক্লিয়ার স্প্যান পাচ্ছি 18.67। তোমার ঠিক
তোমাদের আমি বলেছি যে ডিজাইনটা বেশিরভাগ ক্ষেত্রে শেয়ার দ্বারা গভর্ন হয়, বাট একটা প্রিলিমিনারি থিকনেস আমাদেরকে অ্যাসিউম করতে হয়, এটা হচ্ছে যে ডিফ্লেকশন যাতে না হয়, টলারেবল লিমিটের ভিতরে থাকে। ডিফ্লেকশন তো কিছু ডেফিনেটলি হবেই, বাট এটা যেন উইদিন টলারেবল লিমিট থাকে। মানে তোমার কোড থেকে কিছু মিনিমাম প্রভিশন দেওয়া হয়েছে যে ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য মিনিমাম এই থিকনেসটুকু আমাদেরকে দিতে হবে। শেষ হলো টোটাল থিকনেস। জেনারেল ফরমেশন হলো ln বাই একটা সার্টেন কোএফিশিয়েন্ট। তো এই টেবলটা দেয়া আছে ম্যাককরম্যাকের বই ফলো করছি আমরা, ম্যাককরম্যাকের টেবল 6.1। তাহলে আমরা এই টেবলটাতে যাই। এই কোএফিশিয়েন্টটা কত হবে? 6.1 S500 ম্যাককরম্যাক। এখানে দেখো যে টেবলের ক্যাপশন হচ্ছে মিনিমাম থিকনেস অফ স্ল্যাবস উইথ ইন্টেরিয়র বিম নাই, সেইটার স্ল্যাবের থিকনেস বের করার জন্য। লেফট কলামে স্টিলের 75,000। এরপরে রাইট সাইডে প্রথম যে কলাম সেটা বলা আছে উইদাউট ড্রপ প্যানেল। সরি, তাহলে প্রথম যেটা ক্রাইটেরিয়া আছে আমরা এই টেবিলটা দেব। তাহলে প্রথম যেটা আছে সেটা হচ্ছে উইদাউট ড্রপ প্যানেল, আর এখানে তার থার্ড কলামটায় আছে হলো উইথ ড্রপ প্যানেল। তাহলে আমরা এখানে ডিজাইন করছি কিসের? ফ্ল্যাট প্লেটের। তাহলে ফ্ল্যাট প্লেট কি উইথ ড্রপ প্যানেল হবে নাকি উইদাউট ড্রপ প্যানেল হবে? উইদাউট ড্রপ প্যানেল। উইদাউট ড্রপ প্যানেল হবে। তাহলে আমরা আরেকটু সিলেক্টিভলি ফোকাস অন দিস কলাম। ওকে, এখন আমরা যে ডিজাইনটা করছি প্যানেল 3। তাহলে প্যানেল 3টা তারপরের কলাম অল ইন্টেরিয়র প্যানেল। তাহলে কলাম প্যানেল 3টা ছিল কি প্যানেল? ইন্টেরিয়র প্যানেল। তাহলে আমরা আরো একটু ফোকাসড হয়ে গেলাম ইন্টেরিয়র প্যানেল। এর ভিতরে কংক্রিটের ইল্ড স্ট্রেংথ দিয়ে দেওয়া আছে 60,000। তাহলে ইল্ড স্ট্রেংথ হলো আমাদের 60,000। তাহলে 60,000 এর রেসপেক্টে আওয়ার টার্গেটেড। বুঝতে পেরেছো? অসুবিধা আছে কারো? হ্যালো, চলছে তো? 2 মিনিট পরে ফোন দেন একটু। তাহলে আমরা যে ln বাই ওয়াট দিয়ে রেখেছিলাম, তাহলে ওয়াটের জায়গায় হবে 33। এখানে আরো কিছু ইনফরমেশন তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। একটা হলো যে ln এর ভ্যালু কোনটা হবে সেটা তোমাদেরকে বলেছি। এটা হবে ক্লিয়ার স্প্যান ইন দা লং ডিরেকশন। ln এটা তোমাদেরকে বলেছি। আরেকটা হলো যে তোমার এই ln বাই 30 এই ভ্যালুটাই বের হোক না কেন, এখানে ফাইনাল একটা ভার্ডিক্ট। এই ফাইনাল ভার্ডিক্টটা হলো যে তোমার ক্যালকুলেশন করে যেটাই আসুক না কেন, ফাইনালি এইটা তোমাকে থাকে, ড্রপ প্যানেল থাকে, তাহলে মিনিমাম থিকনেস দিতে হবে 4 ইঞ্চ। 4 ইঞ্চের থেকে, আর যদি ড্রপ প্যানেল না থাকে তাহলে তোমার ক্যালকুলেশন করে যেটাই আসুক 5 ইঞ্চির থেকে কম দেওয়া যাবে না, 5 ইঞ্চ
এর থেকে। ঠিক আছে, ইনফরমেশন নিয়ে আমরা আমাদের ওই ক্যালকুলেশনটাতে আবার ব্যাক করি। তো 1 মিনিট দাও। তাহলে আমরা এরকম অবস্থাতে ছিলাম। আমরা এখন পেয়ে গেলাম ln বাই 33 ln বাই 3 করে আমাদের ক্যালকুলেটেড ভ্যালু আমরা পাচ্ছি 6.8। সো ইট ইজ অলরেডি গ্রেটার দ্যান 5 ইঞ্চ। তাহলে আমাদেরকে আর 5 ইঞ্চ ছিল, সেটা আমরা অলরেডি ক্রস করে চলে এসেছে ক্যালকুলেশনে। তাহলে 6.8 এসেছে। আমরা এটাকে টু দ্য নেক্সট হায়ার 0.5 ইঞ্চের আমরা এটাকে রাউন্ডিং করে 7 ইঞ্চ থিকনেস নিয়ে কাজ শুরু করব। তাহলে 7 ইঞ্চ যদি থিকনেস হয়, তাহলে তোমরা সেখান থেকে ডি এর ভ্যালু ক্যালকুলেশন করতে টোটাল থিকনেস মাইনাস ক্লিয়ার কভার মাইনাস হলো এখানে যেহেতু 2 এ স্ল্যাব, এখানে বোথ ডিরেকশনে মেইন রিইনফোর্সমেন্ট হবে। তাহলে বোথ ডিরেকশনে যদি হয়, তাহলে একটা রিইনফোর্সমেন্টের দায়ে আমরা আপাতত 12 মিলিমিটার বার, 4 নাম্বার যে বার 12 মিলিমিটার বার ধরে একটা বারের ডায়ামিটার এখান থেকে বাদ দিয়েছি। দুটো বার থাকবে দুই ডিরেকশনে, একটা বারের ডায়ামিটার এখানে বাদ দিয়েছি। সো দ্য ইফেক্টিভ depth is 5.75 inch. তো আমি আজকে এখানে কোশ্চেন থাকে, জাস্ট ইউ মে আস্ক ভেরি কুইক কোশ্চেন। স্যার বলো। লং ডিরেকশনে কনসিডার করার জন্য বলা হয়েছে, এটা কি স্যার কোনো কোডের নাকি আমরা জাস্ট অ্যাসিউম করলাম? না, এটা কোডের। ওই যে টেবিলটা ওখানে দেখালাম 6.1, ওই টেবিলের ফুটনোটে এটা ln এর ভ্যালুটা কত হবে, এসিআই কোডের এটা। ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন? এটা তো স্যার আমরা ইউএসডি মেথডেই করতেছি। জি, আমরা ইউএসডি মেথডে করছি, স্ট্যান্ড ডিজাইন মেথডে। এনি আদার কোশ্চেন? স্যার আমরা যে মেথডে করতেছিলাম স্যার, ওইখানে প্রথমে যে লিমিটেশন স্যার দেখালেন যে ল্যাটারাল লোড অ্যাপ্লাই হবে না স্যার, তো মানে এই মেথডটা তো স্যার আমরা সিসমিক ডিজাইন এইটা তো স্যার করতে পারবো না। কিন্তু স্যার যখন আমরা বিম আর কলাম ডিজাইন করব, তখন তো স্যার আবার যে উইন্ডের ইফেক্ট আর যে সিসমিক অ্যানালাইসিস এগুলো তো অ্যাপ্লাই করতে পারবো। ভেরি নাইস কোশ্চেন। এটা হলো ওই ল্যাটারাল লোড, আমরা ল্যাটারাল লোড তো অবশ্যই আমরা ডিজাইনে কনসিডার করব, যেহেতু আমরা আলু সিঙ্গারা নেই, কোন সিঙ্গারা নেই, হাই রাইজ বিল্ডিং ডিজাইন করতে গেলে তখন গ্র্যাভিটি লোডের থেকে ল্যাটারাল লোডটাই ডমিনেট করবে বেশি, ডিজাইন ডমিনেট করবে ল্যাটারাল লোড, এবং সেই বিল্ডিং গুলোতে তো ডেফিনেটলি স্ল্যাব আমাদেরকে দিতে হবে। এখানে সেটা হলো যে ওই ল্যাটারাল লোডটা স্ল্যাবে ধরা যাবে না। ওই ল্যাটারাল লোডটা তো ডেফিনেটলি বিল্ডিং আসবে, কিন্তু ল্যাটারাল লোডটা ক্যারি করতে হবে বিম এবং কলামকে। আমরা ল্যাটারাল লোড থেকে ফ্রি রাখবো, যেন স্ল্যাবে ল্যাটারাল লোডটা ক্যারি করতে না হয়, এটা বলেছে আর কি। বুঝতে পেরেছো? জি স্যার। কিন্তু আসলে কিন্তু ফ্যাক্ট হলো যে ওই যেই ডিরেকশনে তোমার মানে ল্যাটারাল লোডটা আসছে, সেই ডিরেকশনে আসলে স্ল্যাবের হিউজ স্টিফনেস, কারণ গ্র্যাভিটেশনাল ডিরেকশনের স্টিফনেস কম, কিন্তু ল্যাটারাল ডিরেকশনের স্টিফনেস তো হিউজ স্টিফনেস। এই জন্য আমরা স্ল্যাবকে ওখানে ডায়াফ্রাম হিসেবে কনসিডার করি, যে ট্রুলি স্ল্যাব ল্যাটারাল লোডটা ফ্রেমে ডিস্ট্রিবিউট করে দিবে। সে নিজে ক্যারি করবে না যদি আমি এই মেথডে ডিজাইন করতে চাই। মেথডের লিমিটেশন যেহেতু যে ল্যাটারাল লোডের জন্য আমি স্ল্যাবকে ডিজাইন করছি না, কিন্তু স্ল্যাবই কিন্তু ল্যাটারাল লোডটাকে ডায়াফ্রাম হিসেবে ওই ফ্রেমের ভিতরে ট্রান্সফার করে দিবে, কারণ ওই ল্যাটারাল ডিরেকশনেই তার স্টিফনেস হচ্ছে হিউমেটেড স্টিফনেস, ল্যাটারাল
আর স্যার যদি শেয়ার ওয়াল থাকে তাহলে তো শেয়ার ওয়াল তো স্যার এই ল্যাটারাল লোডটা নিবে স্যার। shear wall is the part of the frame. ওকে, ল্যাটারাল লোডটা ওই যে তোমার ট্রান্সফার করে দিলা ডায়াফ্রামের মাধ্যমে ট্রান্সমিট হয়ে গেল, এটা তখন বিল্ডিং ফ্রেম যদি কলাম ধরো শেয়ার ওয়াল নেই তাহলে ল্যাটারাল লোডটা তখন ক্যারি করবে কলাম করবে। আর যদি শেয়ার ওয়াল থাকে তাহলে শেয়ার ওয়ালে একটা সার্টেন অ্যাপ্রক্সিমেটলি 25% ল্যাটারাল লোড ক্যারি করার জন্য শেয়ার ওয়াল ডিজাইন করা হয়। টোটাল বিল্ডিং ফ্রেমের যে ল্যাটারাল সেটা অ্যাপ্রক্সিমেটলি 25% টা দিয়ে দেওয়া হয় হচ্ছে শেয়ার ওয়ালকে, যে শেয়ার ওয়াল প্রোভাইড করলে শেয়ার ওয়াল একাই 25% ক্যারি করবে আর বাকি 75%। জি স্যার। তাহলে আজকের মতো এখানে রাখছি, যদি তোমাদের আরো কারো কোনো কোশ্চেন থাকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে রিভাইজ করতে গিয়ে যদি কোনো কোশ্চেন মনে আসে তো নোট করে রেখো, নেক্সট ক্লাসে আমি সেটাকে অ্যানসার করব ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকো। আগামী রবিবারের ক্লাস হয়তো আমি স্যারকে বলে রাখবো আগামী রবিবার স্যার নিয়ে ব্যাপারে। জি স্যার। থ্যাংক ইউ।